আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুন্দর আছো এবং আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আমরা কিন্তু আপনাদের যে পদার্থবিজ্ঞান আছে এটা চ্যাপ্টার 3 এর অলরেডি ফার্স্ট লেকচারটা আমাদের কিন্তু শেষ হয়ে গেছে। এবং আপনারা দেখেন আমাদের ফার্স্ট লেকচারে আমরা কি করছি। আমরা যদি কন্টেন্টটা দেখি, আমাদের ফার্স্ট লেকচারে জড়তা ছিল এবং জড়তার কোর কনসেপ্টগুলো আমরা একদম হাতে কলমে দেখছিলাম। এর সাথে ছিল নিউটনের 3টা সূত্র, আসলে মানে কোন সূত্র আসলে কি ডিফাইন করে এগুলো আমরা ভালো মতো দেখছিলাম। 3 নাম্বার ছিল বল। বল নিয়ে কিন্তু একদম আদ্যপান্ত যা কিছু ছিল সব কিছু আমরা দেখছিলাম। বলের প্রকারভেদ দেখছিলাম যে 4টা বল কিভাবে কোনটা কাজ করতেছে, কতটুকু কি তার হচ্ছে জাস্ট বুঝার জন্য একটা যে ডেরিভেশন, এই ডেরিভেশনও তো বললে ভুল হবে আসলে। কোর কনসেপ্ট খুব বেশি ইনডেপথে না গেলেও, কেননা পরবর্তীতে আপনারা জানবেন একটা সারফেস লেভেলে আমরা কিন্তু দেখে আসছি। এবং আজকে কিন্তু আমরা কি করব ভাইয়া, আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ বলের একটা স্পেশাল টাইপ আমরা দেখব, যেটা হচ্ছে আপনাদের বোর্ড বইতে নাই। আমি আবার বলতেছি, যেটা আপনাদের বোর্ড বইতে নাই বাট আপনাদের বোর্ড এক্সামে কিন্তু বারবার চলে আসে। এবং আপনার স্কুলগুলো যখন কোশ্চেন করে এই মানে টাইপটাকে নিয়ে তারা বেশি ফোকাস থাকে, অর্থাৎ যাদের ইন্টেনশন থাকে, যেসব টিচারের ধ্যান ধারণা থাকে যে কোশ্চেন কঠিন করা উচিত, তাদের কিন্তু এটা খুব পছন্দের একটা টপিক। এবং তারপরে আমরা ভরবেগ দেখব, তারপরে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি দেখব। সো এইভাবে করে আমরা সামনে আগাতে থাকবো। সো আজকে যদি দেখেন, এগুলো আমরা গত ক্লাসে সবকটা ডান করে আসছি। সো আজকের ক্লাসটাকে যদি আমি একটু ডিভাইড করি, সো এখান থেকে আমরা আগের হচ্ছে বলের প্রকারভেদ দেখছিলাম সবকিছু বল। সো আজকের আমাদের লেকচার টু, এবং এই লেকচার 2 তে আমরা কি দেখব। লেকচার 2 তে আমরা প্রথমে আগের দিন যে হচ্ছে মৌলিক বল দেখছিলাম না, এই মৌলিক বলের বোর্ড অবজেক্টিভ দেখব আমরা। মৌলিক বলের আমাদের বোর্ড এমসিকিউ গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা বলের একটা স্পেশাল কাইন্ড দেখব, ঠিক আছে। বলের স্পেশাল টাইপ দেখব। আমরা ভরবেগ নিয়ে জানবো, আমরা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি নিয়ে জানবো। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি নিয়ে জানবো, ঠিক আছে। এবং আমরা ট্রাই করব ভাইয়া যে এই ভরবেগের সংরক্ষণশীলতা নীতির যে ম্যাথগুলো আমরা আজকে কভার আপ করব, আদারওয়াইজ আমরা লেকচার 3 তে সেগুলো ইনক্লুড করে ফেলবো। মানে আমার মেন ধারণা হচ্ছে কি, আপনারা যতটুকু বুঝতে পারেন একটা ক্লাসে ততটুকু অ্যামাউন্ট দিয়ে নেক্সট ক্লাসের দিকে চলে যাওয়া, যাতে হচ্ছে আপনাদের ফোকাসও আমার প্রতি থাকে, আমার কন্টেন্টের প্রতি থাকে, আমার ক্লাসের প্রতি থাকে, ঠিক আছে। সো চলেন কথা না বাড়ায় আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করি। এবং যারাই সামনে আছেন তারা আমার ক্লাসের রুলসটা আমি আবার রিক্যাপ করে দিই। আপনারা সবাই খাতা কলম নিয়ে বসবেন এবং কেউ আল্লাহর ওয়াস্তে বিছনার উপরে পড়া ট্রাই করবেন না। আপনার খাবার টেবিল বা পড়ার টেবিলের উপর করা ট্রাই করবেন, ক্লাস করা ট্রাই করবেন। এবং আশেপাশে ডিস্ট্র্যাকশন হতে পারে এরকম কোনো কম্পোনেন্ট, কোনো বডি, কোনো পার্টস কেউ রাখবেন না, ঠিক আছে। সো দেখেন আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি বলা আছে। ফার্স্ট কোশ্চেনে বলা আছে দেখেন যে সবচেয়ে দুর্বল বল কোনটা। আপনারা জানেন এখানে কি দেওয়া আছে, মহাকর্ষ বল, তাই তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, সবল দুর্বল নিউক্লিয় বল। মাথায় রাখবেন আমার সবল যে নিউক্লিয় বল তার শক্তি বা তার হচ্ছে সবচেয়ে বেশি, তার শক্তির পরিমাণ হচ্ছে ভাইয়া সবচেয়ে বেশি, তার শক্তির পরিমাণ সবচেয়ে বেশি বা তার বলের পরিমাণ, আমি যদি এভাবে বলি যে সবল নিউক্লিয় বলের পরিমাণ থাকে সব থেকে বেশি, অর্থাৎ এই 4টার মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট, এই 4টার মধ্যে এই সি নাম্বারটা হচ্ছে ভাইয়া সব থেকে স্ট্রংগেস্ট। তাহলে উইকেস্ট হচ্ছে আমাদের এই মহাকর্ষ বল, সব থেকে আমাদের উইকেস্ট, এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বল বা মহাকর্ষ বল, ঠিক আছে। আচ্ছা, পরে কি দেওয়া আছে, সবল নিউক্লিয় বলের পাল্লা কত। আপনারা জানেন যে সবল নিউক্লিয় বল আসলে কোথায় কাজ করে।
সবল নিউক্লিয় বল আসলে ভাইয়া কোথায় কাজ করে, ঠাস ঠাস করে রিক্যাপ করেন তো আপনাদের ব্রেনে। সো আপনারা জানেন এই সবল নিউক্লিয় বল কাজ করে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসে এবং নিউক্লিয়াসে যেহেতু কাজ করতেছে ভাইয়া, তাহলে অবশ্যই তার পাল্লা মানে কি অর্থাৎ এই বল কত দূর কাজ করবে। পাল্লা মানে হচ্ছে ভাইয়া এই বল আসলে কত দূর কাজ করবে। সো আপনারা জানেন যে যেহেতু সবল নিউক্লিয় বল আমার নিউক্লিয়াসে কাজ করে, নিউক্লিয়াসটা কি জায়গাটা খুব ছোট না? আপনারা বলেন তো ভাইয়া নিউক্লিয়াসের জায়গাটা কি খুবই ছোট না? যদি খুবই ছোট হয়ে থাকে তাহলে পাল্লাটা মাথায় রাখবেন 10⁻⁻15, 10⁻⁻15, এটা একটু মাথায় রাখবেন 10⁻⁻15। আচ্ছা, এখানে বলা হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল মানে তড়িৎ চৌম্বকীয় বল মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় কত গুণ শক্তিশালী। তার মানে আপনারা জানেন সব থেকে উইকেস্ট হচ্ছে আমাদের মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ, ঠিক আছে? এটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলা হয়েছে, আপনারা চাইলে এটাকে মহাকর্ষও বলতে পারেন, এটাকে চাইলে আপনারা মহাকর্ষ বলতে পারেন। এই মহাকর্ষ থেকে সে কত গুণ শক্তিশালী, এটা অনেকটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন 10⁻36, ঠিক আছে? আচ্ছা, এখন বলা হয়েছে সূর্য থেকে আলো ও তাপ তৈরি হয় কোন বল দিয়ে। প্রথম কথা, এখানে দুইটা কোশ্চেন হয়, সূর্য থেকে তাপ ও আলো তৈরি হয় কোন বল দিয়ে, আর সূর্য থেকে আলো পৃথিবীতে আসে কোন প্রসেসে। এটা কিন্তু আবার অন্য চ্যাপ্টারে কনসেপ্টে পড়ে গেছে, বুঝা গেছে? এইটা টোটালটা আপনার সেকেন্ড যে কোশ্চেনটা, যে সূর্য থেকে আলো পৃথিবীতে আসে কোন প্রসেসে, এটা চলে গেছে আবার আমার অন্য চ্যাপ্টারে। বাট এই চ্যাপ্টারের কোশ্চেন কি, সূর্য থেকে আলো ও তাপ তৈরি হয় কোন প্রসেসে, সেটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল প্রক্রিয়ায়। এটা একটু মাথায় রাখবেন। এখানে বলা হচ্ছে ইলেকট্রোউইক ফোর্স কোন দুটি বলের সমন্বিত রূপ। কি ফোর্স বলেন তো? ইলেকট্রোউইক ফোর্স কোন দুটি বলের সমন্বিত রূপ? এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ চৌম্বকীয় বল। কি ভাইয়া? আমাদের হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল। আমি আগে এটা চেঞ্জ করে রাখি, বারবার কেন চেঞ্জ করব? আচ্ছা, বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বলের আমার এটা হচ্ছে সমন্বিত রূপ। ওকে, এইবার দেখেন বিদ্যুতের খুঁটি এবং ট্রান্সফরমারের মধ্যে হচ্ছে আকর্ষণ কোনটি। মাথায় রাখবেন বিদ্যুতের খুঁটি আর ট্রান্সফরমার কিন্তু আপনার আলাদা আলাদা থাকে, তাই না? আলাদা আলাদা সেপারেট থাকে, ওরা কিন্তু একসাথে থাকে না। যেহেতু সেপারেট থাকে তাহলে নর্মাল দুইটা সেপারেট বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাই তো কাজ করবে। তারা যদি একত্রে থাকতো তাহলে এখানে অনেকে তড়িৎ চৌম্বকীয় বল আকারে বলতে পারতেন, ঠিক আছে? যদি একত্রে থাকতো তাহলে অনেকে আপনাদের তড়িৎ চৌম্বকীয় বল বলতে পারতেন, ঠিক আছে? যদি আলাদা থাকে, ঠিক আছে, বিদ্যুতের খুঁটির অন্য মানে বিদ্যুতের খুঁটির সাথে একসাথেই থাকে, বাট এটাকে আমি সেপারেট বলতেছি কেন? বিদ্যুতের খুঁটি এক জিনিস, ট্রান্সফরমার আরেক জিনিস। যেহেতু দুইটা আলাদা সেপারেট বস্তু, তাহলে তাদের মধ্যে ভাইয়া আসলে মহাকর্ষ বল আসলে কাজ করবে, ঠিক আছে? তাদের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের মহাকর্ষ বল কাজ করবে। যদি এমন হইতো যে ট্রান্সফরমারের মধ্যে বিদ্যুতের খুঁটি মানে ও তার টোটাল মেকানিজম একইভাবে কাজ করতেছে, মানে গোটা একটা সিস্টেমের মধ্যে, যেমন ঘড়ি। আপনি যদি ঘড়ির কথা চিন্তা করেন, যে ঘড়ির মধ্যে যে মেশিন পাতিগুলো, এটা কি ঘড়ির মধ্যে আছে না? এখন এই ঘড়ির এই আমার হাতের এরকম ইয়ের মধ্যে যদি আমি আমার কলমটা রাখি, আপনি কি বলবেন যে এই কলমটা ঘড়ির মেকানিজমের মতো কাজ করতেছে? না, কলমটা কিন্তু আমার ঘড়ির মেকানিজমের মতো কাজ করতেছে না। তাহলে কলম আর এই হচ্ছে এই যে ঘড়ি, এদের মধ্যে আকর্ষণটা কি হবে ভাইয়া? এদের মধ্যে আকর্ষণ কিন্তু মহাকর্ষ আকর্ষণ হবে। কেননা আমাদের এই কলমটা কিন্তু ঘড়ির কোনো পার্ট না, ওর কাছাকাছি আছে, তাই মহাকর্ষ বল। যদি কলমটা আমার ঘড়ির পার্ট হইতো তাহলে ওটাকে ওই মোতাবেক সিস্টেমেটিক ওয়েতে যেতাম। সেম অ্যাজ বিদ্যুতের খুঁটি কিন্তু ট্রান্সফরমারের যে অ্যাকচুয়াল মেকানিজম, আপনারা যখন চ্যাপ্টার 12-এ ট্রান্সফরমার আমার কাছে পড়বেন তখন দেখবেন তাদের মেকানিজমের কোনো পার্ট না, সে আলাদা একটা পার্ট। সো তাদের মধ্যে নর্মাল ওই মহাকর্ষ বলটাই কাজ করতেছে। যদি একই হতো
যদি ভাই একই পার্ট হতো, ট্রান্সফরমারের কোনো একটা পার্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হতো আমার বিদ্যুতের খুঁটি, তাহলে সেটাকে বলতাম সেখানে তড়িৎচুম্বকীয় বল কাজ করতেছে। ঠিক আছে, এখন বলতে পারেন ভাই তড়িৎচুম্বকীয় বল কিভাবে কাজ করতেছে, এটা জানার জন্য তো ভাইয়া চ্যাপ্টার 12 পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, এটা নিয়েই তো এত বড় একটা চ্যাপ্টার আপনাকে দেওয়া আছে, তাই না? আচ্ছা, এবার বলা হচ্ছে যে কোন বলটি পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল। ঠিক আছে, আপনারা একটু ভাবেন তো যে কোন বলটা পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল। পদার্থবিজ্ঞানের সব থেকে চমকপ্রদ বলটা হচ্ছে আমাদের এই মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল। ঠিক আছে, এটা আপনাদের বইতে আছে, এটা আপনাদের বইতে আছে। এবার দেখেন আমরা ভরবেগে যাওয়ার আগে সো আমরা আমাদের যে ক্লাস কন্টেন্ট, এই ক্লাস কন্টেন্টে দেখেন মৌলিক বল নিয়ে যা যা কিছু আছে আমরা কিন্তু অবজেক্টিভ তা দেখে ফেললাম। সুতরাং আমরা এখানে একটা টিক দিতে পারি যে আমাদের মৌলিক বলের কনসেপ্টগুলো, এমসিকিউ কনসেপ্টগুলো অলরেডি ডান। ঠিক আছে, এবার আমরা যাব বলের স্পেশাল টাইপ। এবার আমরা যাব ভাইয়া বলের স্পেশাল টাইপ। এখন বলের স্পেশাল টাইপের নামটা কি? এটাকে বলা হয় কপিকল। এটাকে বলা হয় ভাইয়া কপিকল। বলে স্পেশাল টাইপটা হচ্ছে এখন স্পেশাল টাইপ, স্পেশাল টাইপ। অনেকে বলে কপিকল, অনেকে বলে পুলি। পুলি, ঠিক আছে। এবং মজার কথা জানেন যে 11-12 এই কনসেপ্টটা নাই, ওদের বইতে 11-12 কনসেপ্টটা নাই। বাট ইঞ্জিনিয়ারিং যখন আপনি পড়তে যাবেন, বোথ ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি, একটা কমন কনসেপ্ট হচ্ছে পুলি। তার মানে আপনাদের বইতে এমন একটা কনসেপ্ট দেওয়া আছে, এমন একটা কনসেপ্ট দেওয়া আছে যেটা আসলে আমাদের 11-12 করানো হয় না, বাট ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির জন্য খুব কমন একটা টাইপ। তাহলে কি কনসেপ্টটা কি ভাইয়া অনেক কঠিন? বুঝতে কি অনেক কঠিন হবে না? একদমই না। অনেকে বলবে যে দেখো ভাইয়া আমি তো হচ্ছে ভার্সিটির একটা কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আসলে হ্যাঁ, আমি বিশ্বাস করি এটা ভার্সিটি কনসেপ্ট, বাট এটা কঠিন না। কেন কঠিন না দেখেন, আমি আপনাকে বুঝাবো এখন। এটা আপনারা চাইলে সহজে বুঝতে পারবেন। সো আমি একটা পুলি এঁকে ফেলি। মনে করেন আমি একটা এটা একটা পুলি। ঠিক আছে, এই পুলির হচ্ছে দুইটা দড়ির প্রান্ত আছে। মনে করেন এইটা একটা দড়ির প্রান্ত, একটু ছোট দেই। এইটা আমার আরেকটা দড়ির প্রান্ত, একটু বড় দেই। ঠিক আছে, এখানে আমার দুইটা বস্তু আছে। একটা বস্তু নীল কালার, আরেকটা বস্তু মনে করেন কি দেওয়া যায়, এই কালারটাই আমি। আচ্ছা, আমি এই কালারটি, এটা দেখতে সুন্দর লাগবে, পিঙ্ক পিঙ্ক পুকি। ওকে, দেখেন। সো এখানে আমার এইটা হচ্ছে একটা পুলি, এটা হচ্ছে ভাই একটা পুলি সিস্টেম। এই পুলি সিস্টেমে আমার দুইটা বস্তু আছে, একটা হচ্ছে আমাদের M2 বস্তু আর একটা হচ্ছে আমাদের M1 বস্তু। ঠিক আছে, এবং আপনাকে বলে দেওয়া আছে যে এই M1 বস্তুর ভরটা বেশি এবং M2 বস্তুর ভরটা ভাইয়া কম। এখানে বলে দেওয়া আছে 1 নাম্বার শর্ততে M1 বস্তুর ভরটা বেশি আর M2 বস্তুর ভরটা আমার কম। ওকে, দ্বিতীয় শর্তটা বলে দেওয়া আছে যে এটা কিন্তু ভাইয়া দড়ি, এটা কিন্তু ভাইয়া দড়ি, এটা কিন্তু ভাইয়া দড়ি। এখানে বলা হয়েছে এই দড়িটা ভাইয়া স্থিতিস্থাপক হবে না, মানে ইলাস্টিক হবে না। ইলাস্টিক মানে কি, ওকে টান দিছেন ও আবার জায়গা মতো ব্যাক চলে আসে, এটাকে বলা হয় ইলাস্টিক। এই দড়িটা আমার ইলাস্টিক হবে না। এখানে আমার দড়ি কি হবে না বলেন তো ভাইয়া? ইলাস্টিক হবে না। দড়ি ইলাস্টিক হবে না। এই দুইটা শর্ত আপনাকে বলে দেওয়া আছে। এবার আপনাকে বলল যে ভাইয়া তাহলে এই যে আমাদের এই পুলিটা দেখা যাচ্ছে, এই M1 বস্তুটার ভরটা যেহেতু বেশি, সে কি করবে, নিচে নামতেছে। নর্মাল কনসেপ্টে চিন্তা করেন, দুই পাশে দুইটা ডিফারেন্ট অ্যামাউন্টের ভর রাখছেন। মনে করেন এটা আমার মানি ব্যাগ আর এটা হচ্ছে কলম। আপনি যদি এটা একটা ঘুরানো পুলি, মানে কি এটা ঘুরবে, এটা ঘুরবে একই দড়ি দিয়ে দুইটা বস্তু অ্যাটাচ এবং সে ঘুরতে পারে। সো এই ঘোরা সিস্টেমের মধ্যে দুই পাশে দুই বস্তু রাখেন, এই বস্তুর ভরটা কি ভাইয়া বেশি না? সো সে কি করবে, আস্তে আস্তে এরকম নিচে নামতে থাকবে এবং এই বান্দা সে যতটুকু নিচে নামতে থাকবে, দেখেন আমার হাতের কলমটা কি হালকা, তাহলে সে ততটুকু উপরে উঠতে থাকবে। সো এখান থেকে দেখা যায় যে যেহেতু আমাদের M ভরের বস্তুটার ভর বেশি,
সে দেখা গেল নিচে এ ত্বরণে নামতেছে, আর M2 ভর বস্তুর ভরটা যেহেতু আমাদের হালকা, সে যতটুকু ত্বরণে নিচে নামবে এই বান্দা ততটুকু ত্বরণে উপরে উঠবে। বুঝা গেল? যেহেতু আমার M1 বস্তুর ভর বেশি, সে এ ত্বরণের নিচে নামতেছে, দেখা গেল M2 বস্তুর ভর কম, সে এ ত্বরণে ভাইয়া উপরে উঠতেছে। এবার আপনাকে প্রশ্ন করা হলো, কোশ্চেন 1, দড়ি বা এই সিস্টেমের ত্বরণ কত হবে, ত্বরণ এ কত সেটা নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 2, যে আমার এই সিস্টেমে এই যে দড়ি, এই দড়ির টান কতটুকু হবে সেটা আপনাকে নির্ণয় করতে বলা হয়েছে। দড়ির টান কত হবে সেটা আপনাকে নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, সো এই কোশ্চেনটা এবার আমরা অ্যানালাইসিস করার ট্রাই করব। কিভাবে অ্যানালাইসিস করব একটু দেখেন। সো আপনাকে আগে দেখতে হবে যে ত্বরণ আসলে কিভাবে কাজ করতেছে, আর দড়ির যে টানটা, এই দড়ির টান আসলে আমাকে কিভাবে কাজ করতেছে। এইবার আমি এখানে একটু মুছে দেই। ওকে, সো ত্বরণের পার্টটা তো ফার্স্টে আপনারা ধরতেই পারছেন যে M1 বস্তুর ভর বেশি, সে এই ত্বরণের নিচে নামতেছে, যেহেতু সেম দড়ি দিয়ে আমার M2 ভরে বস্তুটা অ্যাটাচ করা হয়েছে, সো ও যতটুকু ত্বরণের নিচে নামবে এই বান্দা হালকা হওয়ার কারণে ততটুকু ত্বরণে উপরে উঠবে। সো ত্বরণের সবকিছু আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে দড়ির টান। এবার মাথায় রাখবেন এই সিস্টেমে দড়ির টানটা আপনার যে পুলি আছে না, এই পুলির দিকে কাজ করে। এটা একটু মাথায় রাখবেন যে আপনার যে দড়ির টানটা আছে না, উভয় ক্ষেত্রে দড়ির টান এই পুলির দিকে কাজ করবে। দড়ির টান এরকম পুলির দিকে কাজ করবে, এবং সেম দড়ি যেহেতু আমি দুইটা বস্তুতে অ্যাটাচ করছি, এই দড়ির উপর সেম অ্যামাউন্টের টানই আমার অ্যাকচুয়ালি কাজ করবে। যেহেতু আমি একই দড়ি ব্যবহার করছি, সো টানটাও আমার কি হবে ভাইয়া, একই হবে। ওকে, সো এখন প্রথম কথা বলতে পারেন যে ভাইয়া এটা তো দড়ির টান আপনি কেন উপরের দিকে দিলেন। প্রথম কথা, এটার কনসেপ্ট টোটালটা কনসেপ্ট গেছি 11-12-এ, তাও আমি আপনাদেরকে একটু সহজ ভাষায় ভেঙে বলা ট্রাই করতেছি। মনে করেন আমি আবার হচ্ছে আমার মানি ব্যাগের দিকে হাত দিব। সো মনে করেন এটা হচ্ছে আমার মানি ব্যাগটা, এই মানি ব্যাগে হচ্ছে আপনি কি করলেন, আপনি একটা দড়ি দিলেন। ঠিক আছে, দড়ি দিয়ে বেঁধে ওকে এভাবে ঝুলায় রাখার ট্রাই করলেন। তাহলে দেখেন তো, আপনি যখন বস্তুটাকে এভাবে দড়ি দিয়ে বেঁধে ঝুলায় রাখার ট্রাই করতেছেন, আপনার হাতটা কি করতেছে দেখেন তো, বস্তুটাকে সবসময় কি দড়ির সাহায্যে উপরের দিকে টেনে ধরে রাখছে না? এটা একটু বলেন তো। আপনারা চাইলেও হচ্ছে এখনই আমার ভিডিওটা পজ করে আপনার রান্নাঘর থেকে একটা দড়ি নিয়ে আসেন, দড়ি নিয়ে এসে আপনার সামনে যাই আছে, একটা ভারী কোনো বক্স, পেন্সিল বক্স হতে পারে, খাতা হতে পারে, সো আপনি ওটাকে ঝুলায় আপনি এভাবে টেনে ধরে রাখেন তো, এভাবে টেনে ধরে রাখেন তো, তাহলে দেখবেন আপনার হাতের উপর কেন যেন একটা এক্সট্রা প্রেশার পড়তেছে। তার মানে কি, আপনি দড়ির সাহায্যে বস্তুটাকে উপরের দিকে টেনে ধরে রাখছেন। বস্তুটাকে দড়ির সাহায্যে আপনার হাতের দিকে, উপরের দিকে মানে আপনার হাতের দিকে টেনে ধরে রাখছেন। সো এই কারণেই এখানেও কি করতেছে, বস্তুটার যেহেতু একটা ভর আছে, পৃথিবী ওকে নিচের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। বস্তুটা যেহেতু একটা ভর আছে, পৃথিবী ওকে নিচের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আর দড়ি কি করে রাখছে, ওকে হচ্ছে উপরের দিকে তুলে ধরে রাখার ট্রাই করতেছে। তাই টানটা আমার সবসময় কাজ করতেছে পুলির দিকে। ওকে, এবার কথা হচ্ছে ভাইয়া এখানে আমি আসলে কোন সূত্রটা কাজে লাগাবো। সো এখানে দেখেন যে যেহেতু বস্তুটার উপরের দিকে একটা টান বল কাজ করতেছে, আবার যেহেতু বস্তুটার ভরও আছে, তার মানে কি পৃথিবী ওকে টেনে ধরে রাখতেছে না, পৃথিবী কি ওকে টেনে ধরে রাখতেছে না, তার মানে এখানে অ্যাকচুয়ালি দুইটা বল কাজ করতেছে। এখানে অ্যাকচুয়ালি ভাইয়া দুইটা বল কাজ করতেছে। যেহেতু দুইটা বল কাজ করতেছে, সো আমাকে F = ma দিয়ে যদি করেন তাহলে আপনি এটা মেনটেন করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, আপনাকে এই কাজটা আপনাকে সামেশন অফ F = ma এইটা দিয়ে কাজে লাগাতে হবে, তাহলে দেখবেন আপনি সুন্দর মতো এই জিনিসটা বিল্ড আপ করতে পারতেছেন। সো দেখেন, আমরা এইটা হচ্ছে প্রথম বস্তু, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তু। সো প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা দেখেন ক্যালকুলেশন করা স্টার্ট করি। প্রথম বস্তুর ক্ষেত্রে আসলে কি হচ্ছে দেখেন তো, আপনি তো টান তো উপরের দিকে দিয়েই দিছেন এই বস্তুর ক্ষেত্রে, তাহলে আমি বলতে পারি আমার এই ক্ষেত্রে আসলে টানটা কোথায় কাজ করতেছে, টানটা কাজ করতেছে আমার
একদম উপরের দিকে, তাই না? আর এই বস্তুটা যেহেতু ভর আছে, পৃথিবী কি ওকে নিচের দিকে টেনে ধরে রাখবে না? তাহলে পৃথিবীর নিচের দিকে আমাকে একটা কি কাজ করতেছে? আমার পৃথিবীর নিচের দিকে একটা ওজন কাজ করতেছে, ঠিক আছে? সো উপরে কাজ করতেছে আমাদের টানটি, যেটা আমরা আগে থেকে প্রকাশ করছি, আর নিচে কাজ করতেছে আমাদের W1, ঠিক আছে? যেহেতু প্রথম বস্তু, সো প্রথম বস্তুর ওজন আমার নিচের দিকে কাজ করতেছে। সো W1 কে চাইলে আমরা কি লিখতে পারি? M1G। W1 কে চাইলে লিখতে পারি M1G, এটা 1, এটা আবার লম্ব ভেবেন না অনেকে, এটা M1G। ওকে, সো এখানে আমি সামেশন অফ এফ লেখা ট্রাই করব। সামেশন অফ এফ ইকুয়ালস টু M1A। এবার দেখেন এখানে আমার অ্যাকচুয়ালি দুইটা বল কাজ করতেছে, একটা টি বল, একটা ওজন 1 W1 কাজ করতেছে। এবার আমি হচ্ছে কাকে সামনে রাখবো, মানে কাকে আমি পজিটিভ সাইড দিব, কাকে আমি নেগেটিভ সাইড দিব। মাথায় রাখবেন যে আসলে বস্তুটা যেই দিকে মুভ করতেছে, শর্টকাট হচ্ছে ভাইয়া, যেই দিকে মুভ করতেছে ওই পার্টটাকে আপনি পজিটিভ রাখবেন, যেদিকে আসলে মুভ করতেছে না ওই পার্টটাকে ভাইয়া আপনি নেগেটিভ রাখবেন। সো আমার বস্তুটা কোথায় মুভ করতেছে ভাইয়া দেখেন তো, নিচের দিকে মুভ করতেছে না, এবং নিচের দিকে কে কাজ করতেছে? W1 কাজ করতেছে। সো W1 কে আমি পজিটিভ রাখলাম। সো আমার বস্তুটা যেহেতু নিচে মুভ করতেছে, কারণ দেখেন আপনার ত্বরণের ডাইরেকশন, আপনাকে কি বলা ছিল? ত্বরণ যেদিকে কাজ করবে বস্তুর বলও আমার সেই দিকে কাজ করবে, তাই না? তার মানে এখানে তো আসলে বল না, এখানে আসলে লব্ধি বল। এখানে তো ভাইয়া বল না, এখানে হচ্ছে ভাইয়া কি? লব্ধি বল, নিউটনের দ্বিতীয় সূত্রতে। আচ্ছা, সো এখান থেকে দেখেন আমার যেহেতু বস্তুটা নিচে কাজ করতেছিল, ত্বরণ আমার নিচের দিকে, তাহলে লব্ধি বলও নিচের দিকে, বস্তুটা পড়তেছেও নিচের দিকে, W1 কে আমি পজিটিভ ধরছি, তার মানে টি টাকে কি ধরবো? টি টাকে ধরবো আমি অ্যাকচুয়ালি নেগেটিভ। সো এখান থেকে আমি লিখতে পারি W1 মাইনাস টি ইকুয়ালস টু M1A, ঠিক আছে? এবং দেখেন আমি কিন্তু ত্বরণ কিন্তু আমি এ ত্বরণটাকেই প্রকাশ করছি, বস্তুর ভর চেঞ্জ হয়েছে বাট ত্বরণ তো উভয় ক্ষেত্রে সেম এ, সো আমি আমি এ লিখে দিছি। সো W1 মানে কি দেখেন তো, M1G মাইনাস টি ইকুয়ালস টু M1A। এখান দেখতেছে আমাদের M1A, তার মানে এখান থেকে আপনি এই টিটাকে এই পাশে নিয়ে আসেন, এই M1A টাকে আপনি এই পাশে নিয়ে আসেন, সো কি থাকবে? M1G মাইনাস M1A ইকুয়ালস টু টি। আমি যদি একটু ভালো মতো লিখি, টি ইকুয়ালস টু M1G মাইনাস M1A। ওকে, সো এইটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের ভাইয়া 1 নাম্বার ইকুয়েশন। ওকে, বা আপনি চাইলে এগুলা নাও লিখতে পারেন, আপনি যদি চান ভাইয়া যে ভাইয়া আমি লিখবো না, তারপরও না আপনি এটাকে এখানে সুন্দর মতো এটাকে কাজ করাতে পারবেন, ঠিক আছে? সুন্দর মতো আপনি চাইলে এখানে কাজ করাতে পারবেন। কিভাবে? আপনি এইটাকে হচ্ছে আপনার 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতে পারেন, আপনি যে কোনো কিছু করতে পারেন, আপনি চাইলে এখানেও 1 নাম্বার ইকুয়েশন দিতে পারেন, আপনি চাইলে এখানেও 1 নাম্বার ইকুয়েশন দিতে পারেন। তার মানে প্রথম বস্তুর জন্য আমাদের কৃত কাজটা, মানে টানটা কি, টানের সাহায্যে বলটা কিভাবে, লব্ধি বলটা কিভাবে কাজ করতেছে আশা করি ধরতে পারছেন। আচ্ছা ঠিক আছে, সো চলেন এবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে চলে যাই আমরা। এবার আমরা চলে যাব ঠাস করে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। এই তো আমরা এখন চলে গেলাম দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। সো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কিভাবে কাজ করবে দেখেন, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। ওকে, সো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখেন আপনার বস্তু M2 কিন্তু যাচ্ছিল উপরের দিকে, টানটাও কাজ করতেছে উপরের দিকে, বাট যেহেতু আমাদের M2 একটা ভর আছে, সো পৃথিবী কি ওকে নিচের দিকে টানবে না? সো কি পৃথিবী ওকে সুন্দর মতো নিচের দিকে টানবে না? সো এই যে পৃথিবীর টানটা, সেটাকে বললাম আমি W2, W2 হবে M2G। ওকে, সো এখন আমাদের আবার সেই আগের কনসেপ্ট, যেহেতু এখানে আমার একটা টান আছে টি, W2 আছে, একটা টান টি হচ্ছে বল, W2 একটা বল, এখানে যেহেতু দুইটা বল কাজ করতেছে, সো সেম অ্যাজ সামেশন অফ এফ ইকুয়ালস টু M2A, M2A, ঠিক আছে?
যেহেতু আমরা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বলছি, সো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা M2 আর ত্বরণ তো আমাদের দুইটাই তো সেম, তাই ত্বরণ বসাই দিছি। এবার দেখেন যেহেতু সামেশন অফ F চলে আসছে, সেই আবার আগের কনসেপ্ট, বস্তু যেই দিকে যাবে ওই বরাবর যে বলটা কাজ করবে সেটাকে আমি পজিটিভ ধরবো এবং তার উল্টা দিকের বলটাকে আমি সুন্দর মতো নেগেটিভ ধরবো। সো বস্তু যাচ্ছিল আমার উপরের দিকে এবং উপরের দিকে বলটা ছিল আমার টি, ঠিক আছে, উপরের দিকে বলটা আমার টি, তার মানে এই টিটাকে ধরবো পজিটিভ, তাহলে W2টা হয়ে যাবে আমাদের নেগেটিভ। এখানে চলে আসবে T মাইনাস W2 ইকুয়ালস টু M2A। T মাইনাস W2 মানে কি? M2G ইকুয়ালস টু M2A। ওকে, সো এখান থেকে কি আসতেছে ভাইয়া দেখেন, আপনি যদি ভাইয়া এইটাকে ফিক্সড রেখে ক্যালকুলেশন করেন সুবিধা হবে। কেন সুবিধা হবে আমি বলতেছি। এটাকে যদি ফিক্সড রেখে ক্যালকুলেশন করেন, সো দেখেন আপনার এখানে টিটা কি আছে ঋণাত্মক, আর সরি ঋণাত্মক, আর এখানে টিটা কি আছে ধনাত্মক। আপনি যদি এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যোগ করেন তাহলে দেখেন মাইনাস টি প্লাস টি কাটাকাটি চলে যাবে, তাই না? সো আমি যদি এইটাকে মেনটেন করে যদি ম্যাথ করতে চাই তাহলে দেখেন এটাকে আমি 2 ধরতে পারি, তাই না? এটাকে 1 ধরতে পারি, এটাকে চাইলে আমি 2 ধরতে পারি। এখন আমি আপনাদের লিখতে পারি 1 যোগ 2। আমি যদি 1 যোগ 2 করি, একে কি আছে? একে আছে M1G মাইনাস টি ইকুয়ালস টু M1A। 2 এ কি আছে দেখেন, টিটা আগে আছে, যেহেতু আমাদের এমজি ওজনটা যেহেতু সামনে আছে, আমি এখানে চাইলে ওজনটাকে সামনে আনতে পারি, বাট এখানে আমার চিহ্ন সহ সামনে আনতে হবে। M2G এর আগে কি মাইনাস চিহ্ন আছে না, সো আমি M2G এর আগে মাইনাস দিয়ে বসাবো, বাট টি এর পর টি, এখানে যেমন টিটা পরে, আমি টিটা পরে নিলে আমাকে প্লাস দিতে হবে। সো দেখেন এটা সাজানোটা অনেকে বুঝতে পারবেন। M2G সামনে কি ছিল? একটা মাইনাস ছিল, তাহলে একটা মাইনাস দিলাম, প্লাস টি ইকুয়ালস টু আমাদের M2A। এখন যেহেতু যোগ করতেছি দেখেন এটা তো অবশ্যই কাটাকাটি যাবে না, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে থাকবে M1G মাইনাস M2G। এইখানে আবার আপনি একটু চিন্তা করেন, যোগ করার ফলে মাইনাস টি প্লাস টি, এটা কি কাটাকাটি চলে গেল, ইকুয়াল। এবার কি এখানে আসবে M1A প্লাস M2A। এবার দেখেন তো এখান থেকে জি কমন নেন, জি কমন নিলে কি থাকবে M1 মাইনাস M2। এখান থেকে আপনি এ কমন নেন, এখানে থাকবে M1 প্লাস M2। তার মানে আমাকে কি বের করতে বলা হয়েছে প্রথম কোশ্চেনে? ত্বরণ বের করতে বলা হয়েছে না? সো যেহেতু ত্বরণ বের করতে বলা হয়েছে, আমার যে ভাইয়া এই পার্টটুকু আমি তখন কি করে ফেলবো, এই পাশে নিয়ে আসবো, তাহলে কি থাকবে আমার? থাকবে জি M1 মাইনাস M2, এখানে থাকতেছে আমাদের M1 প্লাস M2, আর এখানে থাকতেছে ত্বরণ A, এখানে থাকতেছে আমার ত্বরণ A। বুঝা হয়ে গেছে? ত্বরণ A। আচ্ছা, সো এইবার আমি সুন্দর মতো আমি তাহলে ত্বরণের সূত্রটা পেয়ে গেলাম। সো এখান থেকে আমি কি করব, যেহেতু আমার জি এর মান জানি 9.8, দুইটা ভর দেওয়া ছিল আমাদের, সুতরাং আমি বসায় ত্বরণের মান বের করে ফেলছি যে কোনো এখন একটা ইকুয়েশনে। এবার যে কোনো একটি ইকুয়েশন এ ত্বরণ যদি আমি বসিয়ে দেই তাহলে আমি টানের মান পেয়ে যাব, টানের মান পাবো, ঠিক আছে? সো এখান থেকে সুন্দর মতো আপনার যেহেতু ত্বরণ বের হয়ে গেছে এ, আপনি চাইলে এখানেও দেখেন M1 দেওয়া আছে, জি দেওয়া আছে, M1 দেওয়া আছে, এ তো একটু আগে বের করলেন, টানের মান ইজিলি পেয়ে যাবেন। চাইলে এখান থেকে করতে পারেন, চাইলে এখান থেকে করতে পারেন, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে চাইলে করতে পারেন। সো এই কপি কল আর পুলির কনসেপ্টটা আশা করি আপনারা ধরতে পারছেন। তাও আমি একবার রিক্যাপ করে দিব। কিভাবে রিক্যাপ করব দেখেন, আমি জাস্ট বেসিক কনসেপ্টটা আপনাকে বিল্ড আপ করব। এই ম্যাথটা করার জন্য আপনাকে দুইটা বস্তু দেওয়া থাকবে, অবশ্যই একটা বস্তুর ভর বেশি হবে, একটা বস্তুর ভর কম হবে। যে বস্তুটার ভর বেশি হবে সে যতটুকু ত্বরণ নিয়ে নিচে নামবে, যে বস্তুটার ভর কম সেও সেম ত্বরণ নিয়ে উপরের দিকে উঠতে থাকবে। এর মধ্যে বলা আছে কি, যেহেতু দুইটা বস্তু আমার একই রকম দড়ি দিয়ে অ্যাটাচ করা আছে, সুতরাং উভয় পক্ষের টানও আমার সেম থাকবে উভয় দড়ির জন্য। এবং এখানে বলা হচ্ছে যে টানের মানটা কোন দিকে থাকতেছে ভাইয়া? টানের মানটা আমাদের পুলির দিকে থাকতেছে।
পুলি, এটা কিন্তু আমাদের পুলি সিস্টেমেটিক ওয়েটা বা সিস্টেমটা এই পুলি সিস্টেমের দিকে থাকতেছে। এরপরে আমি এখানে যেহেতু আমাকে দুইটা বল কাজ করতেছে, একটা ওজন বল একটা টান বল, সো এইটাকে আমি সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ এই সূত্র দিয়ে আমরা মোটামুটি ত্বরণ আর দড়ির টানটা এই প্রসেসে পেয়ে যাই। ঠিক আছে, সো আশা করি যে আমাদের যে পুলির যে স্পেশাল কনসেপ্ট, এই কনসেপ্টটা নিয়ে নেক্সট টাইম আপনাদের আর কোনো রকম ঝামেলা হবে না। বোঝা গেছে? সো তাহলে দেখেন তো ভাইয়া, আমাদের যে বলের স্পেশাল কনসেপ্ট এটাও কি আমরা শেষ করে ফেললাম না লেকচার 2 এর কন্টেন্টে? এটাও কিন্তু আমরা বলের স্পেশাল টাইপ এটাও কিন্তু শেষ করে ফেললাম। এবার আমাদের টার্গেট কি ভাইয়া? ভরবেগ। ঠিক আছে, সো চলেন এবার আমরা ভরবেগের দিকে দৌড়াই। সো এইবার আমরা একদম এই যে ভরবেগ। সো ভরবেগে আমাদের আসলে কনসেপ্টটা কি? ভরবেগের কনসেপ্টটা একদম ইজি। ভরবেগ মানে হচ্ছে একটা বস্তুর ভর আর বেগের গুণফল। ভরবেগ মানে কি? একটা বস্তুর ভর আর বেগের গুণফল। মনে করো ভাইয়া এখানে একটা গাড়ি আছে, মনে করো এই একটা গাড়ি, যেহেতু বড় করে আঁকায় ফেলছি, এটা মনে করো একটা বাস, এটা মনে করো একটা বাস। ঠিক আছে, এই বাসটা মনে করো সামনের দিকে আমাদের ভি বেগে যাচ্ছিল, এই বাসটা আমার সামনের দিকে ভি বেগে যাচ্ছিল এবং বাসের ভর মনে করো ধরলাম আমি এম। তাহলে আমার এখানে কি আছে? বেগও আছে, এখানে আমার কি আছে ভাইয়া? ভর আছে। ভর তো ভাইয়া থাকবেই, ভর তো ভাইয়া থাকবেই। তার মানে ভরবেগ এখানে হচ্ছে আমাদের ভরবেগ হবে তাহলে ভর ইন্টু বেগ। ভরটা হচ্ছে আমাদের এম, বেগটা হচ্ছে ভি, তার মানে থাকতেছে এম ভি। এবং এই ভরবেগকে আমরা কিন্তু পি দিয়ে প্রকাশ করি। এই ভরবেগকে ভাইয়া কিন্তু আমরা সিম্বল ওয়ার্ডটা হচ্ছে পি, তার মানে পি ইকুয়ালস টু এম ইন্টু ভি, পি ইকুয়ালস টু এম ইন্টু ভি। তার মানে এবার কথা হচ্ছে যে এই পিটা অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করে? পিটা আমার ভাইয়া কার উপর ডিপেন্ড করে? মনে করো এই বাসটা তো একবার চলতেছিল, তাই না? বাসটা তো ভাইয়া চলতেছিল। এইখানে আমি আরেকটা বাস আঁকলাম, আচ্ছা আমি অন্য কালার নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো আমি আরেকটা বাস নিলাম, এখানে আমি একটা বাস নিলাম, এই বাসের ভর মনে করলাম আমি এম, বাট বাসটা আমার স্থির অবস্থায় আছে, বাসটা আমার স্থির অবস্থায় আছে, তাই না? বাসটা যদি ভাইয়া স্থির অবস্থায় থাকে বেগের মান কত হবে? যেহেতু স্থির অবস্থায় আছে ভাইয়া, বেগ তো আমার জিরো, বেগ তো আমার ভাইয়া জিরো। বেগ যদি জিরো হয় তাহলে ভরবেগটা এখন কত হবে? আপনাকে যদি বলি যে ভাইয়া এখানে ভরবেগটা তাহলে কত হচ্ছে, আমরা জানি ভরবেগ পি ইকুয়ালস টু এম ইন্টু ভি। এখানে এম এর মান তো দেওয়া আছে বড় হাতের এম, এখানে তো এম এর মানটা দেওয়া আছে ভাইয়া বড় হাতের এম, কিন্তু ভি এর মান কত দেওয়া আছে ভাইয়া? ভি এর মান দেওয়া আছে জিরো, ভি এর মান দেওয়া আছে ডাইরেক্ট জিরো। তার মানে পি এর মান কত আসতেছে? জিরোর সাথে যা গুণ করেন সেটা হয়ে যাচ্ছে জিরো। তার মানে এখানে আমার একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে ভাইয়া, ভরবেগে আপনার বেগের যে পার্টটুকু আছে এই বেগের পার্টটুকু তো কখনো আসলে চেঞ্জ হওয়া পসিবল না। মানে আপনাদের ক্লাসিক্যাল ফিজিক্স ওয়াইজ এই বেগের পার্টটুকু কিন্তু কখনোই ভাইয়া চেঞ্জ হওয়া পসিবল না। তাহলে চেঞ্জ অ্যাকচুয়ালি কে হচ্ছে? চেঞ্জ অ্যাকচুয়ালি আমাদের বেগটা হচ্ছে, ভরটা কিন্তু না। এই ভরবেগের মধ্যে এমটা বা ভরটা কিন্তু কখনোই চেঞ্জ না, চেঞ্জ হচ্ছে আমার বেগ। এই বেগ যেহেতু চেঞ্জ হচ্ছে, বেগের কারণে আমার গোটা ভরবেগটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝা গেছে কনসেপ্টটা? এখানে আমার এম এর মান ছিল কিন্তু ভি এর মান জিরো দেখায়, পি এর মান আমার জিরো চলে আসছে, এম তো আছে বান্দা। তার মানে এখান থেকে বলতে পারি এই ভরবেগ, এই ভরবেগ গোটাটা ডিপেন্ড করে আপনার বেগের উপর। এই টোটালটা ভাইয়া ডিপেন্ড করতেছে কিসের উপর? বেগের উপর। বুঝা গেছে? ভরবেগ টোটালটা ডিপেন্ড করতেছে আমার বেগের উপর, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, সো তার মানে এখানে দেখেন আপনাকে এখন এখানে কি বলা আছে? ভর ও বেগের গুণফলকে। ঠিক আছে, সো আমি একটু এখানে মুছি, তাহলে
আমার ভর আর বেগের গুণফলকে বলা হচ্ছে ভাইয়া কি ভরবেগ। এই ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, ভরবেগকে আমাদের পি দিয়ে প্রকাশ করি। এবার বলা হচ্ছে ভরবেগের এককটা কি। আপনি দেখেন পি ইকুয়ালস টু এম ভি, এটা তো আমাদের ভরবেগের সূত্র। এম মানে কি ভর, এম মানে কি হচ্ছে ভর, ভরের একক কি, ভরের একক হচ্ছে আমাদের কেজি। ভি বেগ, ভি এর একক কি মিটার পার সেকেন্ড। তার মানে ভরবেগের একক কি হচ্ছে দেখেন তো, এখানে ভরবেগের একক হচ্ছে আমাদের কেজি মিটার পার সেকেন্ড, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এবার বলা হচ্ছে যে ভরবেগের মাত্রা, ভরবেগের মাত্রা কিভাবে বের করব। আমরা জানি যে ভরের ইংলিশ হচ্ছে ম্যাস, ঠিক আছে, তারপরে দৈর্ঘ্যের ইংলিশ হচ্ছে আমাদের লেন্থ, টাইমের ইংলিশ হচ্ছে, আচ্ছা সময়ের ইংলিশ হচ্ছে আমাদের টাইম, আচ্ছা টাইম নিজেই তো ইংলিশ, ঠিক আছে। সো আমরা যখন হচ্ছে একক বের করি, এই ম্যাসের ফার্স্ট ক্যাপিটাল লেটার, লেন্থের ক্যাপিটাল লেটার, টাইমের ক্যাপিটাল লেটার, এগুলো কি আমরা ইউজ করি না, এগুলো তো ইউজ করি। কেজি, কেজি মানে কি ভর, ভরের ইংলিশ কি ম্যাস, তার মানে কেজিকে রিপ্লেস করে আমি ম্যাসের ফার্স্ট ক্যাপিটাল লেটার এমটাকে বসাইলাম। এখানে এম মানে কি লেন্থ, মিটার, মিটার না, মিটার মানে কি দৈর্ঘ্য, লেন্থ, তাই না। সো লেন্থের ক্যাপিটাল এল বসাইলাম। এবার এস মানে কি সেকেন্ড, সেকেন্ড মানে কি সময়, সময় মানে কি টাইম, টাইমের বড় টি বসাইলাম। কিন্তু কথা হচ্ছে এখানে তো মিটার পার সেকেন্ড ছিল, অর্থাৎ সেকেন্ডের উপরে পাওয়ার ছিল ইনভার্স ওয়ান। দেখেন সেকেন্ডের উপরে পাওয়ার কত ইনভার্স ওয়ান। সো এখানে টি এর উপর আমার কি চলে আসতেছে ইনভার্স ওয়ান, আর এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। এই দেখেন তো আমার মাত্রা হয়ে গেছে না। তার মানে মাত্রা কি আমরা কখনো মুখস্থ করব, আমরা কি জীবনে মাত্রা মুখস্থ করে কুলাতে পারবো, কখনোই পারবো না। তার মানে আমরা সুন্দর মতো একক এবং এই কনসেপ্টটাকে কাজে লাগাই সুন্দর মতো আমরা মাত্রাটাকে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। এই ভরবেগের সংরক্ষণশীলতার নীতির উপর অনেকগুলো আমাদের উদাহরণ বইতে আছে। কিরকম উদাহরণ আছে এখানে, আপনারা কি কি উদাহরণ দেখবেন। আচ্ছা প্রথম উদাহরণগুলো নিয়ে আলোচনা করি। সব থেকে পপুলার জনপ্রিয় উদাহরণ হচ্ছে আমাদের সংঘর্ষ, সংঘর্ষ। সেকেন্ড পপুলার উদাহরণ হচ্ছে বন্দুক গুলি, আমাদের বন্দুক গুলি। থার্ড উদাহরণটা হচ্ছে আমাদের রকেট, থার্ড উদাহরণটা হচ্ছে ভাই আমাদের রকেট। তার মানে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা নীতির এই তিনটা কনসেপ্টের মধ্যে সব থেকে পপুলার কনসেপ্টটা হচ্ছে আমাদের সংঘর্ষ। এই সংঘর্ষটা আমাদের সব থেকে বেশি বোর্ডেও দেয়, বোর্ডেও আমাদের সব থেকে বেশি দেয়। এরপরের সব থেকে আরেকটা একটু লেস পপুলার কনসেপ্টটা হচ্ছে বন্দুকগুলি, তার থেকে একটু লেস পপুলার কনসেপ্ট হচ্ছে রকেট। বাট রকেটটা কিন্তু আপনি যখন 11-12-এ যাবেন তখন কিন্তু এটা আবার অনেক বেশি ইম্পর্টেন্ট, রকেটের কনসেপ্টটা আবার 11-12-এ গেলে অনেক বেশি ইম্পর্টেন্ট, তাও আমরা টুকটাক আলোচনা করব। আচ্ছা সো আমাদের প্রথমেই দেখতে হবে এখানে আসলে নীতিটা কি বলা হচ্ছিল। দেখেন এখানে বলা হচ্ছে বাহ্যিক বল প্রযুক্ত না হলে, আপনি আপনার একটা সিস্টেমে বাইরে থেকে বল প্রয়োগ করেননি। বাহ্যিক বল প্রযুক্ত না হলে মানে আপনি বাইরে থেকে সিস্টেমে বল প্রয়োগ করেন নাই, বাইরে থেকে সিস্টেমে আপনি বলই প্রয়োগ করেন নাই, তাহলে তখন শুধুমাত্র ওই সিনারিওতে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কাজ করবে। এবার কথা হচ্ছে আপনি বাইরে থেকে যদি বল প্রয়োগ করেন তাহলে আসলে ঘটনাটা কি হবে। আপনি দেখেন বাইরে থেকে আপনি এবার বল প্রয়োগ করছেন,
আপনি যদি বাইরে থেকে বল প্রয়োগ করেন তার মানে আপনার ওই গোটা সিস্টেম, মানে আপনি সিস্টেম বলতে কি বোঝায়, যেটাকে নিয়ে আপনার প্রশ্নতে বলা হয়েছে, বা আমি যদি ফিজিক্যাল মানে ফিজিক্সের কনসেপ্টে বলি, সিস্টেমটা হচ্ছে আপনি যেটাকে নিয়ে অ্যাকচুয়ালি টেস্ট করতে চাচ্ছেন, স্পেসিমেনটা। সো আপনার এখানে বলা হলো আপনি বাইরে থেকে এবার ওই যে কনসেপ্টটাকে নিয়ে আপনি টেস্ট করতে যাচ্ছেন ওখানে আপনি বল প্রয়োগ করছেন, তার মানে 100% আপনার বলের উপস্থিতি আছে, 100% আপনার বলের উপস্থিতি আছে। বলের যেহেতু উপস্থিতি আছে তার মানে কি আপনার ত্বরণের উপস্থিতি আছে না, আপনার ভাইয়া ত্বরণেরও উপস্থিতি আছে না। কিভাবে উপস্থিতি আসলো? সো আপনি দেখেন, আপনি জানেন এফ ইকুয়ালস টু এম এ, তার মানে এফ মানে কি, এম তো আমার কনস্ট্যান্ট, এম তো আমার ভাইয়া কনস্ট্যান্ট, মানে এম এর মান তো কখনো চেঞ্জ হওয়া পসিবল না। তার মানে আমার এই বলের মান অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করতেছে? ত্বরণের উপর। তার মানে আমি বলতে পারি যেহেতু আমার একটা সিস্টেমের উপর বল কাজ করতেছে, সো ধরে নিতে পারি ওই সিস্টেমের উপর আমার ত্বরণও কাজ করতেছে, ত্বরণ উপস্থিত আছে। আর ত্বরণ উপস্থিত থাকা মানে কি, ত্বরণ অ্যাকচুয়ালি উপস্থিত থাকা মানে কি, ত্বরণ উপস্থিত থাকা মানে হচ্ছে ওই সিস্টেমে এবার আমার বেগের পরিবর্তন হচ্ছে, ওই সিস্টেমে এবার আমার বেগের পরিবর্তন হচ্ছে। সো এরকম সিনারিওগুলোতে আপনার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি যেটা, সে অ্যাকচুয়ালি কাজ করবে না, সেখানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা অ্যাকচুয়ালি কাজ করতেছে না। তাহলে এবার আমার নীতিটা কি হচ্ছে সেটা আপনাকে একটু বুঝাতে হবে। সো দেখেন আপনাকে কি বলা হয়েছে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি হলো সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ আপনার কি থাকতেছে, একই থাকতেছে। সংঘর্ষের পূর্বে বা সংঘর্ষের পরে মোট ভরবেগ কি থাকবে, একই থাকবে। এবার দেখেন মনে করেন যে যেহেতু এখানে সংঘর্ষ বলেই দিছে, যে এখানে যেহেতু ভাই আমার সংঘর্ষ বলে দিছে, সো আমি সংঘর্ষ নিয়ে একটা কনসেপ্ট আপনার দিব, যেটা আপনার উদাহরণ একে আমি আপনাদের বলছিলাম সংঘর্ষের কনসেপ্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সংঘর্ষ আসলে এখানে কিভাবে কি কাজ করতেছে মেকানিজমে, সংঘর্ষের সাহায্যে আমি ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা আপনাকে প্রকাশ করব। তার মানে প্রথম এক নাম্বারটা হচ্ছে আমাদের সংঘর্ষ, ঠিক আছে। সো সংঘর্ষ আমি বলতে চাচ্ছি যে এইখানে একটা বাস আছে মনে করেন, একটা আমার M1 ভরের বাস, এবং এই বাসটা মনে করেন এই দিক বরাবর U1 বেগে যাচ্ছে, U1 বেগে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমার একটা বাস আছে M1 ভরের বাস, যেটা হচ্ছে আমার এই দিক বরাবর যাচ্ছে U1 বেগে। এখানে আমার আরেকটা মনে করেন গাড়ি আছে, ছোট একটা গাড়ি আছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের M2 গাড়ি। এই M2 গাড়িটা মনে করেন এই দিক বরাবর U2 বেগে যাচ্ছিল, M2 গাড়িটা এই দিক বরাবর আমার U2 বেগে যাচ্ছিল। যদিও গাড়িটা আমার এই পাশে ফ্রন্ট সাইড হয়ে গেছে, এই পাশে আমার ফ্রন্ট সাইড হয়ে গেছে, ফ্রন্ট সাইডটা আমার এই পাশে দেওয়া উচিত ছিল, এই এই এবার মনে হয় ভালো লাগতেছে, এই তো এবার সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা, সো এখানে গাড়িটা আমার এই দিক বরাবর U2 বেগে যাচ্ছিল, বাসটা M1 ভর এইদিকে যাচ্ছিল U1 বেগে, গাড়িটা যার ভর M2 সে এই দিক বরাবর যাচ্ছিল। সো দেখেন তো দুইটা যদি এভাবে মুখোমুখি যায়, দেখেন তো দুইটা যদি এভাবে মুখোমুখি আসে একটা ডিফারেন্ট বেগে, তার মানে কি তার একটা টাইমে কি সংঘর্ষ হবে না, এরকম একে অপরের সাথে কি ধাক্কা লাগবে না? এই যে ধাক্কা লাগাটা, এই যে একে অপরের সাথে এইভাবে দুই দিক থেকে আসতেছিল, এভাবে দুই দিক থেকে নির্দিষ্ট ডিফারেন্ট ভর ডিফারেন্ট বেগে আসতেছিল, একটা টাইমে কি লাগবে, এভাবে ধাক্কা লাগবে, সংঘর্ষ হবে। সো যখন এরকম সংঘর্ষ হচ্ছে, তাহলে আমি এখানে একটা সিনারিও দিতে পারি কি, এদের মধ্যে এবার সংঘর্ষ হইল, এদের মধ্যে এরকম এবার একটা সংঘর্ষ হবে। এটা হচ্ছে আমাদের M1, ঠিক আছে, আর এখানে আমার গাড়ি হচ্ছে এই যে M2 গাড়ি, এই তো M2 গাড়ি, এরকম তাদের মধ্যে কি হলো, একটা সংঘর্ষ হলো, ঠিক আছে। এবার সংঘর্ষ হওয়ার পর দেখা গেল যে
এরকম সংঘর্ষ হইলো, সংঘর্ষ হওয়ার পর দেখালো ঠাস করে ভাবে বাড়ি খেলো, বাড়ি খাওয়ার পরে এই বান্দাটা আবার বাড়ি খাওয়ার সাথে সাথে পেছনের দিকে চলে গেছে, এই বান্দা আবার বাড়ি খাওয়ার সাথে সাথে এই দিকে চলে আসছে, বুঝা গেছে? এই বান্দা বাড়ি খাওয়ার সাথে সাথে ঠাস করে পেছনের দিকে চলে গেছে, এই বান্দা বাড়ি খাওয়ার সাথে সাথে ঠাস করে পেছনের দিকে চলে আসছে, এত জোরে তারা বাড়ি খাইছে, ঠিক আছে? তারপরে তারা কি হইলো, দেখা গেল যে এই ট্রাকটা আমার এই ট্রাকটা যার ভর ছিল আমাদের m1, সে এখন একটা v1, নতুন একটা v1 বেগে আবার পেছনের দিকে চলা স্টার্ট করছে, ঠিক আছে? আর আমার গাড়িটা যার ভর ছিল m2, সে এবার নতুন একটা বেগ v2 বেগে হচ্ছে পেছনে যাওয়া শুরু করছে। আপনি নিজেই বুঝতে পারতেছেন যে তারা যখন একে অপরের সাথে এটা একটা বেগ নিয়ে আসতেছিল, এইটা একটা বেগ নিয়ে আসতেছিল, যখন একে অপরের সাথে ধাক্কা খাবে অবশ্যই বেগটা কি থাকবে, আমার সেম থাকবে না, বেগটা আমার ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সো এই যে এরকম আমার বেগটা কি হয়ে গেল, ডিফারেন্ট হয়ে গেল। তার মানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বলে যে এই যে আমাদের সংঘর্ষ হইছে না, এখানে এই যে আমাদের সংঘর্ষ হইছে না, এই সংঘর্ষের আগের টোটাল ভরবেগ, এই সংঘর্ষের আগের টোটাল ভরবেগ, তার মানে সামেশন অফ পিআই, পিআই মানে হচ্ছে ইনিশিয়াল সংঘর্ষের পূর্বের ভরবেগ, এবং সামেশন দিছি মানে এখানে যতগুলা বস্তু আছে তাদের মোট ভরবেগটা সংঘর্ষের পরের, এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পরের, এই সংঘর্ষের পরের মোট ভরবেগের কি হবে ভাইয়া, সমান হবে, অর্থাৎ সামেশন অফ পি এফ এটার সমান হচ্ছে। বুঝা গেছে? দেখেন সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ, এটারও ভরবেগ এটারও ভরবেগ, দুইটা ভরবেগই যোগ করতে হবে। দেখেন ইনিশিয়াল ভরবেগ, সামনে সামেশন যোগ করে ফেলছি, সংঘর্ষের পরের মোট ভরবেগ, এটারও ভরবেগ এটারও ভরবেগ, দুইটা যোগ করতে হবে, তাহলে তো মোট হবে। দেখেন সামেশন অফ পি এফ, দুইটা কি হবে, পরস্পর সমান হবে, পরস্পর ভাইয়া সমান হচ্ছে। এটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এটাই হচ্ছে আমাদের ভরবেগের ভাইয়া সংরক্ষণশীলতার নীতি। এবার এটাকে যদি আমি একটুখানি মানে ভাঙি, তাহলে আমরা পি জানি কি, আমরা জানি পি ইকুয়ালস টু এম ভি, পি ইকুয়ালস টু এম ভি, যেহেতু আমাদের সামেশন বা মোট দেওয়া আছে, তাহলে আপনি দেখেন তো সংঘর্ষের পূর্বের এটার ভরবেগ কি হচ্ছে, এটার ভরবেগ হচ্ছে দেখেন m1 ইন্টু u1, এটার ভরবেগ হচ্ছে m1 ইন্টু u1। এবার এটাও তো সংঘর্ষের পূর্বে ছিল, তাই না? এটার ভরবেগ কত হচ্ছে m2 ইন্টু u2, m2 ইন্টু u2। এখানে যদি আমার আরেকটা বস্তু থাকতো তাহলে প্লাস দিয়ে ওটারও ভরবেগ বের করতে হইতো। আমাকে বুঝা গেছে যে এখানে তো আমার দুইটা বস্তু আছে, একটা বাস আর একটা হচ্ছে গাড়ি, আমাকে যদি আরেকটা বাইকও নিয়ে আসতাম তাহলে প্লাস দিয়ে তারটাওকে আমাকে কি করতে হইতো, এভাবে ইনপুট করতে হইতো। বুঝা গেছে? এখানে যেহেতু দুইটা আছে, সো আমি নর্মালি এটা এভাবে বসাইলাম। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সংঘর্ষের পরে দেখেন এটার ভরবেগ কি হবে, এই বাসের ভরবেগ m1 ইন্টু v1, বাসের ভরবেগ হচ্ছে আমাদের m1 ইন্টু v1, যেহেতু সামেশন দেওয়া আছে প্লাস হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের m2 ইন্টু v2, এখানে হয়ে যাচ্ছে আমাদের m2 ইন্টু v2। তার মানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা কি হচ্ছে দেখেন তো, এইটা হচ্ছে না ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2, এটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। এবং এই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কিন্তু আপনার দিকের উপর ডিপেন্ড করে। এবার আবার আরেকটা কনসেপ্ট ভাইয়া, এটা কিন্তু দিকের উপর নির্ভর করে। এখন দিকের উপর ভাইয়া কিভাবে নির্ভর করতেছে, দিকের উপর নির্ভরশীল। মনে করেন এইখানে যে বস্তুটা আছে তারা কি বিপরীত দিক থেকে তাদের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে না? দেখেন তো এখানে যে বস্তুটা আছে
এই যে দুইটা বস্তু কি বিপরীত দিক থেকে আসতেছিল এবং মুখোমুখি সংঘর্ষ হচ্ছিল, তখন আপনাকে একটা বস্তুকে প্লাস ধরতে হবে আর একটা বস্তুকে মাইনাস ধরতে হবে। বুঝা গেছে? একটা বস্তুকে প্লাস ধরতে হবে আর একটা বস্তুকে মাইনাস ধরতে হবে। দেখেন তো এভাবে বিপরীত দিক থেকে আসতেছিল না, তার মানে একটা বস্তুকে প্লাস একটা বস্তুকে মাইনাস ধরবো, এবং এই কোনটাকে প্লাস ধরবো কোনটাকে মাইনাস ধরবো টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে। টোটালটাই ভাইয়া আপনার উপর ডিপেন্ড করে, এটা তখন ইম্পর্টেন্ট। এটা আমরা দেখবো সামনে, এই কনসেপ্টটা আবার আসবে, তখন আমি আবার এটাকে রিক্যাপ করব, তখন আপনি দেখবো যে এরভাবে কিভাবে কাজ করতেছে। ওকে, সো দেখেন তো এই যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। দেখেন এখানে আমার একটা বস্তু ছিল, এই বস্তু m1 বেগে এই দিক বরাবর যাচ্ছিল, এখানে আমার ওই বস্তুটার ভর ছিল। এখানে আমার আরেকটা বস্তু ছিল m2, যে আমার u2 বেগে আমার এই দিক বরাবর যাচ্ছিল। তারা কি হচ্ছে ডিউরিং কলিশন, কলিশন মানে সংঘর্ষ হয়েছে তাদের মধ্যে, সংঘর্ষ হওয়ার পরে এখন তারা দেখেন বিপরীত দিকে চলে গেছে। এটা হচ্ছে আমার m1 v1 m2 v2। দেখেন এটাইকে আমি সুন্দর মতো একটু আগে বুঝাইছিলাম না? তার মানে আপনারা সবাই কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতার যে নীতি, মূলনীতি, এই মূলনীতিটা আশা করি আপনারা বুঝতে পারছেন। বুঝা গেছে? সো দেখেন আমরা পরবর্তী পার্টে চলে যাই। এখানে বলা আছে দেখেন যে এবার আমরা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখানে বলা আছে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে আমাদের এই যে টেনিস বল কত বেগে যাচ্ছিল? 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, এবং তার ভর কতটুকু ছিল ভাইয়া? 50 গ্রাম ছিল। ঠিক আছে, এর ভর ছিল 50 গ্রাম। ভরের টেনিস বল নিক্ষেপ করলাম, এটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে ভরবেগের পরিবর্তন কতটুকু হবে? তার মানে আমার একই দিকে ফিরে আসতেছে না ভাইয়া? দেখেন আমার একই দিকে ফিরে যদি আসে তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে সেটা আপনার কাছে জানতে চাইছে। এবার একটুখানি এটা আমি আগে আপনাদের করাবো না, এটা আপনারা একটুখানি ট্রাই করেন, ভিডিওটা পজ করেন, দেন হচ্ছে আপনি আমার সাথে দেখবেন যে আপনার প্রসেসটা আমার প্রসেসটা এক হচ্ছে নাকি। সবাই ভিডিওটা পজ করেন। সো আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করছেন, সবাই ট্রাই করছেন, প্র্যাকটিস না ট্রাই করছেন, এবং আমি এটাও আশা করতেছি আসলে কেউই পারেন নাই। ঠিক আছে, কেউই পারে নাই। তাহলে দেখেন এবার হচ্ছে আপনাদের আরেকটা কনসেপ্টে যাব। কি কনসেপ্ট? এটা হচ্ছে আপনাদের একটা ইন্টারনাল কনসেপ্ট, অর্থাৎ একটা ফিজিক্স কোশ্চেনকে আপনি কিভাবে ক্র্যাক করতে পারবেন খুব সহজে, এইটা হচ্ছে আপনাদের আজকে দেখাবো। এবং এইটা যদি আপনি ভালো মতো আয়ত্ত করতে পারেন, এটা আমি আবার বলতেছি, এটা কিন্তু বাসায় অনেক বেশি ভাবে প্র্যাকটিস করতে হবে, বাট এটা যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে অ্যাটলিস্ট এটা বলতে পারি, যারা বলেন যে ভাই ফিজিক্সে এমসিকিউ পারি না বা সিকিউ পারি না, তারা দেখবেন খুব সহজেই আপনি সব কিছু করতে পারতেছেন। দেখেন আপনাকে এখানে কি বলা হয়েছে? 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বল। আপনি কি করবেন? সুন্দর মতো আপনার যে বাজে, বা আমার তো বাজে মানে আকার হাত অনেক বাজে, দেখবেন এখন কত বাজে, বাট আপনাদের আমি প্রেডিক্ট করতেছি আপনাদের আকার হাত ভালো, মোটামুটি ভালো। সো দেখেন একটা হচ্ছে একটা টেনিস বল, এই টেনিস বলের দেখেন তো কি দেওয়া আছে, এখানে 20 মিটার পার সেকেন্ড একটা বেগ দেওয়া আছে, তার মানে এটা আমি ইউ দিলাম, যেটা হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং এইটার দেখেন পরবর্তীতে কি দেওয়া আছে, একটি 50 গ্রাম ভরের টেনিস বল, তার মানে এই টেনিস বলটা কি দেওয়া আছে ভাইয়া? ভর দেওয়া আছে, ভরটা হচ্ছে আমাদের 50 গ্রাম। ঠিক আছে, বল নিক্ষেপ করলে এটি দেয়ালে ধাক্কা খেয়ে, এবার মনে করেন এইখানে আমি একটা দেয়াল অঙ্কন করছি, এখানে মনে করেন আমি একটা এরকম দেয়াল অঙ্কন করছি। ঠিক আছে, এই দেয়ালে কি করছে, এই বেগ নিয়ে সে সুন্দর মতো একটা ধাক্কা খাইছে, এই বেগ নিয়ে সে সুন্দর মতো মনে করেন এই যে এরকম একটা ধাক্কা খাইলো। যখন সে ধাক্কা খাচ্ছে তখন তার বেগ কতটুকু ছিল? তখন তার বেগ ছিল আমাদের ইউ ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড, এবং তার ওজন ছিল ভর ছিল আমাদের 50 গ্রাম। এখন সে ধাক্কা খাওয়ার পরে কি করছে? আবার একই দিকে ফিরে এলে, এবং বলটা কি হয়েছে এবার সুন্দর মতো আমার একই দিকে ফিরে আসতেছে। আমি একটু অন্য কালি নেই, এই যে এইটা মনে করেন আমার বল, এই বলের আবার তাহলে কি হচ্ছে, ভর হচ্ছে আমাদের 50 গ্রাম, এবং সে একই দিকে ফিরে আসতেছে, এবং একই দিকে যে ফিরে আসতেছে এখানে একটা হিডেন কনসেপ্ট হচ্ছে একই বেগেই ফিরে আসতেছে, একই বেগেই ফিরে আসতেছে। তার মানে এবার আপনি দেখেন
এই দিক বরাবর আবার সে তার আগের জায়গায় ফিরে আসলো এবং এই ক্ষেত্রে তার বেগ হলো v ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে কি দেওয়া আছে, ভরবেগের পরিবর্তন কত হবে, অর্থাৎ ডেল পি কত হবে। ভরবেগের পরিবর্তন মানে কি, ডেল পি, এবং ডেল পি মানে হচ্ছে ফাইনাল ভরবেগ মাইনাস ইনিশিয়াল ভরবেগ, ফাইনাল ভরবেগ মাইনাস ইনিশিয়াল ভরবেগ। এবার আপনি চিন্তা করেন তো, এইটা ছিল ওয়াল, বলটা আমার এইদিকে ওয়ালে হিট করছে, হিট করার সময় তার ভর ছিল এত, বেগ ছিল এত, সে আবার বাউন্স ব্যাক করছে, বাউন্স ব্যাক করার সময় তার ভর ছিল এত, বেগ ছিল এত। তাহলে দেখেন তো সে, এটা কি তার ডাইরেকশন উল্টা দিকে হচ্ছে না, দেখেন তো একটার একটা বিপরীত হচ্ছে না, এটা বুঝতে পারছেন নাকি। এখানে দেখেন তো, এখানে কি একটা বিপরীত হচ্ছিল না, দেখেন তো এটা যাচ্ছিল এইদিকে, এটা যাচ্ছিল এইদিকে, তার মানে দেখেন তো এই কনসেপ্টে এটা যাচ্ছিল এইদিকে, বাউন্স ব্যাক করছে বিপরীত দিকে। তার মানে আমি বলতে পারি এই যে এই বিপরীত দিকে বাউন্স ব্যাক করতেছে, এইটার পয়েন্ট হচ্ছে আমাদের দিকটা হচ্ছে পজিটিভ, আর সে যখন বাউন্স ব্যাক করার আগে হিট করতেছিল এই দিক যাচ্ছিল, এই পয়েন্টটা হচ্ছে আমাদের নেগেটিভ, মানে বেগটা বলতেছি। বাউন্স ব্যাক করার টাইমে তার এই বেগটা ছিল পজিটিভ, বাউন্স ব্যাক করার আগে যখন ওয়ালে হিট করতেছে তখন আমি তার বেগটা দিয়ে দিলাম নেগেটিভ। কারণ একটু আগে বলছিলাম আমার যদি বিপরীত দিক থেকে কোনো টেস্ট বা বিপরীত দিক থেকে কোনো মেকানিজম থাকে তখন একটাকে পজিটিভ ধরবো, একটাকে নেগেটিভ ধরবো, এবং কাকে পজিটিভ ধরবো কাকে নেগেটিভ ধরবো টোটালটা কিন্তু আমার উপর ডিপেন্ড করে, টোটালটা ভাইয়া আমার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে এখানে তার ভরবেগ এই টার্মে তার বেগের মান পজিটিভ ধরতে পারেন এবং এই টার্মে তার বেগের মান ভাইয়া নেগেটিভ ধরতে পারেন, বুঝা গেছে। ওকে, সো দেখেন আমার যখন বাউন্স ব্যাক করে ব্যাক করতেছে এই মোমেন্টে কি আমার পি অফ এফ কাজ করতেছে না, ফাইনাল ভরবেগ। যখন সে ওয়ালটাকে হিট করতেছিল এই মোমেন্টে আমার ভরবেগটা কি, পজিটিভ ভরবেগ, মানে ইনিশিয়াল ভরবেগ কাজ করতেছিল। সো প্রথমে আমি বের করতে যাচ্ছি ফাইনাল ভরবেগ। ফাইনাল ভরবেগ মানে কি, এম ইন্টু ভি, ভরবেগ মানে কি আমাদের এম ইন্টু ভি। তার মানে এখান থেকে এম ইন্টু যদি ভি হয় তার মানে এম ইন্টু ভি, এম এর মান কত আমাদের 50/1000 ইন্টু ভি এর মান কত 20, যেহেতু আমার পজিটিভ দেওয়া আছে সো আমি আর ক্যালকুলেট করলাম না, প্লাস দিলাম না। সো এখান থেকে কি আসতেছে আমাদের 50/1000 ইন্টু 20, এটা আসতেছে আমাদের 1 কেজি মিটার পার সেকেন্ড। এবার আমাদের ইনিশিয়াল ভরবেগ, এটাও কি আমাদের এম ইন্টু ভি, বাট ইনিশিয়াল ভরবেগ যেহেতু এখানে কাজ করতেছে তাহলে দেখেন তো এম আর ইউ কাজ করতেছে, এম এর মান কত, সেই 50 গ্রাম, ওটাকে কেজিতে কনভার্ট করলাম। ইউ এর মান কত দেখেন তো, ইউ এর মান ডাইরেকশন যেহেতু উল্টা দিকে আছে আমি এটাকে মাইনাস হিসাবে কাউন্ট করছি না, সো এইখানে বসাবো আমি -20। সো এখান থেকে কত আসবে আমার, সেম আসবে -1 কেজি মিটার পার সেকেন্ড। এবার আমাকে কি বের করতে বলছে ভাইয়া, আমাকে ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। ডেল পি মানে কি, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। পি ফাইনালের মান কত আসছে, 1 আসছে, পি ফাইনালের মান আসছে আমাদের 1 মাইনাস পি ইনিশিয়ালের মান কত আসছে, ইনিশিয়ালের মান আসছে আমার -1, ইনিশিয়ালের মান আসছে আমাদের -1, এই মাইনাস মাইনাসে প্লাস, তার মানে কি থাকতেছে 1 + 1 = 2, তার মানে অ্যান্সার হবে আমাদের 2 কেজি মিটার পার সেকেন্ড। বুঝা গেছে এই ম্যাথটা। এই ম্যাথের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্টটাই হচ্ছে যেহেতু আমাদের উল্টা দিক, মুখোমুখি দিক, বিপরীত ডাইরেকশনে কাজ করতেছে, একটাকে পজিটিভ ধরতে হবে একটাকে নেগেটিভ ধরতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম ইম্পর্টেন্ট পার্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন মানে কি, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এইটা। আশা করি দেখেন আমাদের 2 কেজি মিটার পার সেকেন্ড দেওয়া আছে। ওকে, সো এখানে বলেন তো রকেটের গতি কিসের উপর ডিপেন্ড, কিসের উদাহরণ, আমি দেখেন আপনাকে উদাহরণ ডাইরেক্ট বলে দিছি যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র দিয়েই কিন্তু আমাদের এই রকেটের কনসেপ্টটা কাজ করে। সো এ হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণের সূত্র, এ হচ্ছে দেখ এই নিউটনের দ্বিতীয় সূত্র, না 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 নো, নিউটনের দ্বিতীয় সূত্রটা ভুল আছে, নিউটনের দ্বিতীয় সূত্রটা ভুল আছে, এইটা ভাইয়া ভুল আছে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতির উপর কাজ করে আমাদের রকেটের গতি ডিপেন্ড করে, ঠিক আছে, এটা আমাদের রকেটের গতি এটার উপর ডিপেন্ড করে। ওকে, এটা নিউটনের সূত্র না, নিউটনের দ্বিতীয় সূত্র না, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি হবে। আচ্ছা,
সো এখানে দেখেন আমাকে কি বলা আছে, এখানে বলা হয়েছে দেখেন আমি কিন্তু আবার চিত্রটা আঁকবো, মাথায় রেখে আমি কিন্তু ভাই আবার চিত্রটা আঁকবো যে 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর। সো আমি এখানে একটা স্থির বস্তু আঁকলাম, এখানে আমি একটা স্থির বস্তু আঁকলাম। এই স্থির বস্তুর পার্ট কি দেওয়া আছে দেখেন তো 10 কেজি, তার মানে এখানে তার ভর দেওয়া আছে ভাইয়া 10 কেজি। এবং এই 10 কেজি বস্তুটা কি অবস্থায় আছে দেখেন, স্থির বস্তু বলা আছে, স্থির বস্তু বলা আছে, তার মানে এই 10 কেজি ভরে বস্তুটার আমার বেগ কত হবে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট আমি ভেঙে 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 কাজ করব। ওকে, এই 10 কেজি ভরের বস্তু এবং সে কি অবস্থা আছে, স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থাকার সময় তার উপর 200 নিউটন বল 20 সেকেন্ড যাবত আমি কি করছি, প্রয়োগ করছি। এখন আমি এই বস্তুর উপর ভাইয়া, এই বস্তুর উপর আমি কি করলাম, একটা বল প্রয়োগ করলাম, আমি একটা বল প্রয়োগ করলাম যে বলের মান হচ্ছে আমাদের 200 নিউটন। এবং এই বলটা কতক্ষণ কাজ করছে, এই বলটা দেখেন আমি করছি 20 সেকেন্ড, মাত্র 20 সেকেন্ড কাজ করছে। এই কাজ করার প্রয়োগ করা হলো 20 সেকেন্ড পর তার বেগ কতটুকু হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে আমাকে কি বলা হয়েছে, 20 সেকেন্ড পর তার বেগ কতটুকু হবে এটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। সো ধরে নিলাম আমার বস্তুটা এখানে ছিল স্থির অবস্থায়, আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার কারণে বস্তুটা মনে করেন এবার এইখানে এই মোমেন্টে চলে আসছে 20 সেকেন্ডে। এই গোটা পার্টটা আসছে কত ভাইয়া, 20 সেকেন্ডে। 20 সেকেন্ডে সে এই মোমেন্টে চলে আসলো। যেহেতু আমি বল প্রয়োগ করছি, আপনি এবার ঠান্ডা মাথায় চিন্তা করেন, যেহেতু আমি বল প্রয়োগ করছি তাহলে তার মধ্যে আমার ত্বরণ কাজ করবে। হ্যাঁ, যেখানে বল সেখানেই তো ত্বরণ, ত্বরণ কাজ করবে। যেহেতু ত্বরণ কাজ করতেছে সেখানে কি আমার বেগের পরিবর্তন হচ্ছে না ভাইয়া, বেগের পরিবর্তনটা হচ্ছে না। সো বেগের পরিবর্তন এই মোমেন্টে আমার ভি এর মান কত হবে সেটাই এখন জানতে চাওয়া হয়েছে। কোশ্চেনটা ধরতে পারছেন? যেহেতু আমার একটা স্থির বস্তু ছিল, এই স্থির বস্তুর উপর আপনি ফোর্স দেওয়ার কারণে বস্তুটা কি হয়ে গেছে, আমার ত্বরণ কাজ করতেছে এখন, এবং ত্বরণ কাজ করতেছে মানে আমার বেগের পরিবর্তন হবে, এবং কতটুকু সময় জুড়ে সেটা কাজ করবে, এই যে 20 সেকেন্ড সময় জুড়ে কাজ করতেছে। তার মানে এখান থেকে কি কি দেওয়া আছে দেখেন, আমার আদিবেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, আমার এম এর মান দেওয়া আছে হচ্ছে 10 কেজি, তারপরে এফ এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 200 নিউটন, টি এর মান দেওয়া আছে আমাদের 20 সেকেন্ড। তার মানে আমাকে ভি এর মান বের করতে বলছে না? যদি ভি এর মান বের করতে বলে, সো আমরা ভি এর একটা নরমাল সূত্র জানি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা আমরা জানি না? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা তো জানি, কিন্তু কথা হচ্ছে এই ভি এর মান তো আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, শেষ বেগ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে ইউ এর মান কত দেওয়া আছে দেখেন 0, এ এর মান কত দেওয়া আছে, হ্যাঁ এইটা তো জানি না, কিন্তু টি এর মান আবার কতটুকু দেওয়া আছে দেখেন 20 সেকেন্ড, টি এর মান দেওয়া আছে 20 সেকেন্ড। তার মানে আমার আগের টার্গেট হচ্ছে আমি যদি ভি কে বের করতে চাই, আগে এই এটাকে আমাকে বের করতে হবে, এ কতটুকু হচ্ছে এটাকে বের করতে হবে। এটা যদি বের করতে পারি তাহলে আমি শেষ বেগ, এই মোমেন্টে শেষ বেগটা আমি নির্ণয় করতে পারবো। সো এবার আসেন আমি এ বের করতে হবে। এখন এ বের করার কিন্তু আরেকটা ক্লু দেওয়া আছে, দেখেন তো এফ আর এম দেওয়া আছে, ঠিক আছে? সো আমরা সূত্র জানি এফ ইকুয়ালস টু এম এ, তার মানে এ কি আসবে এফ বাই এম, এফ এর মান কত 200, এম এর মান কত 10, থাকতেছে কত 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ 0 0 কাটা, এখান থেকে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমি এবার ভি এর মান বের করি। ইউ এর মান কত দেখেন 0 বলে দিছে, এর মান কত বের করছি আমি 20, টি এর মান কত বের করছি, আমার টি এর মান দেওয়া আছে আবার 20, তার মানে আমার 20 ইন্টু 20 তার মানে 400, 20 ইন্টু 20 400। ভাইয়ের অবস্থা এরকম হয়েছে, উত্তর বলতেছি ঠিকই কিন্তু নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি আবার ক্যালকুলেটর চাপতেছি, 400 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হয়ে গেছে আমাদের 400 মিটার পার সেকেন্ড। সো দেখেন এই যে এই হয়ে গেছে 20 সেকেন্ড পর বেগ কত হবে, কখনোই না
20 সেকেন্ড পর বেগ আমার 200 কখনই হওয়া পসিবল না। এখানে 20 সেকেন্ড বলা হয়েছে, বলা হয়েছে, না কখনই হওয়া পসিবল না। এটা আমার 400ই হবে, এখানে আমার 400ই হবে, অ্যান্সার আমার 400ই হবে। তাও আমি একটু রিক্যাপ করি এটা, তাও আমি একবার রিক্যাপ করি। 10 কেজি ভর, 10 কেজি ভর দেওয়া আছে, স্থির দেওয়া আছে, 200 নিউটন দেওয়া আছে, 20 মিনিট কাজ করছে। তার মানে 10 কেজি ভর 200 ভাগ, হ্যাঁ এখানে 0 0 কাটা, তাহলে থাকতেছে 20। তার মানে এখানে থাকতেছে আমার কত সেকেন্ড যাবত কাজ করতেছে, 20 সেকেন্ড পরে বেগ কত হবে। সো 20 সেকেন্ডই তো আমার ফোর্স কাজ করছে। তার মানে ত্বরণের পরিবর্তন আমার হচ্ছে 20 সেকেন্ড বরাবর। যদি 20 সেকেন্ড বরাবর হয় তাহলে ত্বরণের শেষ বেগটাও আমার ওই ত্বরণের সাপেক্ষে আসবে, ভি ইকুয়ালস টু, হ্যাঁ জীবনেও আমার ওখানে 20 হবে না, 200 হবে, এখানে 400ই হবে। ওকে, সো এখানে অ্যান্সারটা আপনারা লিখবেন, এটা হচ্ছে 400, 200 কখনো হওয়াই পসিবল না। আচ্ছা, সো এখানে কি বলা হচ্ছে, কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগ পরিবর্তন কিরূপ হবে। ঠিক আছে, এবার দেখেন কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে কি হয়েছে, দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, তাহলে তার ভরবেগের পরিবর্তন কিরকম হবে। দেখেন নর্মাল ভরবেগের সূত্র কি, আমরা জানি P ইকুয়ালস টু mv। ঠিক আছে, এবার এই সূত্র মোতাবেক আমাকে বলে দেওয়া আছে এখন আমার বেগের মান কি হয়ে গেছে ভাইয়া, আগের বেগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। তার মানে P প্রাইম এম ভি প্রাইম, এবার এম ভি কি হয়ে গেছে, আগের বেগের দ্বিগুণ, তার মানে 2 ইন্টু ভি, তার মানে 2 এম ভি পি প্রাইম। বুঝা গেছে, নর্মাল অবস্থায় ভরবেগ কি ছিল, mv। এখন বলা হয়েছে এই যে ভিটা পরিবর্তিত হয়ে সে কি হয়েছে, দ্বিগুণ হয়েছে। দেখেন তার মানে বেগটা পরিবর্তন হয়ে গেছে না, তাই সেখান থেকে দিয়েছি ভি প্রাইম, এবং ভি প্রাইমের মান কি 2v। ঠিক আছে, তাহলে পরিবর্তিত বেগ ভি হয়ে যাবে আমাদের 2v, আগের থেকে দ্বিগুণ। এবার বলা হয়েছে ভরবেগের পরিবর্তন কত হবে। সো পরিবর্তনের সাথে আমরা আগেই জানি যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো দেখেন আপনার ডেল পি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল হচ্ছে আমাদের পি প্রাইম, ইনিশিয়াল হচ্ছে আমাদের পি। তার মানে দেখেন আপনাদের পি প্রাইম মানে কি 2mv মাইনাস পি হচ্ছে আমাদের mv, বিয়োগ করে আসতেছে আমাদের mv। তার মানে ভরবেগের পরিবর্তন কত হচ্ছে আমাদের mv। এটা কি অপরিবর্তিত থাকতেছে, ভরবেগটা কি আমাদের অপরিবর্তিত থাকতেছে, এটা কি অর্ধেক হয়ে যাবে, এটা কি 4 গুণ হয়ে যাবে না দ্বিগুণ হয়ে যাবে। দেখেন তো আমরা যদি বিয়োগ করি, বিয়োগ যদি করি তার মানে কি ওই p ইকুয়ালস টু mv এই সূত্র মোতাবেক থাকতেছে না। দেখেন তো mv, তার মানে কি এটা কি অপরিবর্তিত থাকতেছে না, তাহলে অ্যান্সার হবে আমাদের অপরিবর্তিত থাকবে। অ্যান্সার হচ্ছে আমাদের অপরিবর্তিত থাকবে। কিন্তু এখানে আবার কাহিনী আছে, এখানে দ্বিগুণ কেন দিছে, এখানে দ্বিগুণ হবে না, এখানে ভরবেগের পরিবর্তন কি হবে, ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এটা মাথায় রাখবেন, ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। কিন্তু এইভাবে যদি কোশ্চেনটা করতো, উত্তর আমার অপরিবর্তিত হবে, উত্তর আমার অপরিবর্তিত হবে, এইটা আমার কারেক্ট অ্যান্সার। বাট এখানে আমি আবার দেখাই দিব যে দ্বিগুণটা আসলে কেন হচ্ছে। দেখেন ভরবেগের পরিবর্তন ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে দেখেন আপনার অ্যাকচুয়াল যে ভরবেগের সূত্র পি ইকুয়ালস টু এমভি এটার মোতাবেক আছে না, তার মানে আপনার অপরিবর্তিত থাকতেছে। কিন্তু কোশ্চেন যদি কখনো করে, কোশ্চেন যদি কখনো করে যে বেগ দ্বিগুণ করা হলে পরিবর্তিত ভরবেগ, পরিবর্তিত ভরবেগ কত গুণ হবে, কত গুণ হবে। এটা কিন্তু আবার আরেকটা ধাঁচের কোশ্চেন, এটা কিন্তু ভাইয়া আবার আরেকটা ধাঁচের কোশ্চেন যে আমার বেগ দ্বিগুণ করা হয়েছে, তার মানে পরিবর্তিত ভরবেগ আমার কত গুণ হচ্ছে। ঠিক আছে, সো দেখেন প্রথম কথা হচ্ছে আমি বেগটা দ্বিগুণ করছিলাম, বেগ যদি দ্বিগুণ করি ভরবেগও আমার পরিবর্তন হচ্ছে। সো পরিবর্তিত ভরবেগ মানে কি m ইন্টু ভি প্রাইম, তার মানে আসবে হচ্ছে m 2v, তার মানে 2mv, পরিবর্তিত ভরবেগ হচ্ছে 2mv। তার মানে আমাদের আদি ভরবেগটা কি ছিল, এই যে আগের মতো আদি ভরবেগ ছিল আমাদের p ইকুয়ালস টু mv, p ইকুয়ালস টু mv। এই ভিটাকে কি করছে, দ্বিগুণ করে দিছি, দেখেন এই ভিটাকে দ্বিগুণ করে দিছিলাম। এবার বলা হচ্ছে এই পরিবর্তিত ভরবেগ আদি ভরবেগের কত গুণ, মানে পরিবর্তিত ভরবেগ কত গুণ হবে, মানে
আদি ভরবেগের সাপেক্ষে সে কত গুণ হচ্ছে। তার মানে এবার আমি যদি কত গুণ বের করতে চাই, আমি কি বললাম যে পরিবর্তিত ভরবেগ কত গুণ হচ্ছে কোশ্চেনে বলা হয়েছে, এবং এই ভরবেগটা কার সাপেক্ষে বের করবেন, অবশ্যই আদি ভরবেগের সাপেক্ষে বের করবেন। সো নিচে বসাবেন আমাদের আদি ভরবেগ, উপরে বসাবেন আমাদের পরিবর্তিত ভরবেগ। ঠিক আছে, কত গুণ মানে হচ্ছে নিচে আমাদের আদি অবস্থা, উপরে হচ্ছে আমাদের পরিবর্তিত অবস্থা, নিচে আমাদের আদি অবস্থা, উপরে হচ্ছে আমাদের পরিবর্তিত অবস্থা। পরিবর্তিত অবস্থার আমরা কি বের করছিলাম 2mv, আদি অবস্থা কি ছিল mv। দেখেন তো কাটাকাটি করে, দেখেন তো বাবা কাটাকাটি করে কি থাকতেছে, শুধুমাত্র 2 থাকতেছে। তার মানে আপনি যদি বেগ দ্বিগুণ করেন তাহলে মানে পরিবর্তিত ভরবেগ আদি ভরবেগের সাপেক্ষে হচ্ছে আমার দ্বিগুণ, পরিবর্তিত ভরবেগ আদি ভরবেগের সাপেক্ষে হচ্ছে আমার দ্বিগুণ। এই দেখেন, বুঝতে পারছেন উত্তরটা কি? তার মানে এখানে একটু তাদের ভুল হয়েছে যে তারা এখানে দ্বিগুণ দিয়ে দিছে, কিন্তু বাট কোশ্চেনের সাপেক্ষে কিন্তু দ্বিগুণটা অ্যান্সার হবে না, দ্বিগুণটা হবে আমার অ্যাকচুয়ালি অপরিবর্তিত থাকলেই এখানে আমার অ্যান্সারটা ঠিক হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, সো দেখেন আমরা কিন্তু মোটামুটি আজকে এতটুকু আমরা কি কি দেখলাম। দেখেন প্রথমে হচ্ছে আমাদের যে প্রথম ক্লাস থেকে, ভাইয়া প্রথম ক্লাস থেকে যে স্পেশাল 4টা বল, মৌলিক বল, এই মৌলিক বল নিয়ে আমরা অবজেক্টিভ দেখলাম। সেকেন্ডে দেখলাম আমাদের বলের স্পেশাল কনসেপ্ট, যেটা হচ্ছে পুলি বা অনেকে বলে হচ্ছে আমাদের কপিকল। ঠিক আছে, তারপরে দেখলাম কি যে আমাদের ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, এবং কিছু আমরা ম্যাথ করলাম। এবার আমরা নেক্সট ক্লাসে এই যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতির যে রিমেনিং ম্যাথগুলো আছে এগুলো করব, তার সাথে আরো স্পেশাল কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাসটাই মোটামুটি এতটুকু। দেখেন আমরা কিন্তু অনেক কিছু আস্তে আস্তে কভার করে ফেলছি। আমি যদি বলি ভাই এখানে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের অলরেডি 60% থেকে 70% ডান, অলরেডি মেন কনসেপ্টে 60 থেকে 70% ডান। সো এখন আপনাদের কি করতে হবে, এখন আপনাদের যারা এই ক্লাস পর্যন্ত করছেন তারা অবশ্যই কিন্তু ক্লাস শেষে, আমি আগের দিনও বলছিলাম, নোট করতে হবে। সো এই ক্লাস করার সাথে সাথে ঊর্ধ্বে গেলে 10 মিনিটের একটা গ্যাপ নেবেন, এরপরে সুন্দর মতো সবাই নোট করা শুরু করবেন। ঠিক আছে, নোট করা যাতে মিস না যায়, কারণ এই নোটটাই পরবর্তীতে গিয়ে আপনাদের খুব বেশি হেল্পফুল করবে। এবং আজকে যতটুকু ক্লাস আমরা শেষ করছি, বইয়ের এই রিলেটেড যে বইটা আছে, যে টপিকগুলো আছে, একটু রিডিং দিবেন, দেখবেন ভাইয়া আপনাদের বইয়ের থেকে আরো বেশি অনেক ইন ডেপথ আপনাদের পড়াই দিছে, কারণ বইটা এখন তো আপনাদের ইজি লাগতেছে। সো আশা করি আজকের ক্লাসের সব কিছু আপনারা বুঝতে পারছেন, এবং যারা এতক্ষণ সাথে ছিলেন এবং সবাই যারা খাতা কলম নিয়ে বসেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা হচ্ছে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলেন তাদের মাইর দিব, এর নেক্সট টাইম করা যাবে না। সো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে সুস্থ থাকতে পারি এবং রিমেনিং ক্লাসগুলো খুব দ্রুত তুলে ফেলতে পারি। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।